গত পরশু উনি লাস্ট প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে উনি আমাকে ডাইরেক্টলি হিট করে বলেছেন হি ওয়ার্ক ফ্রম টিএমসি, হি ওয়ার্ক ফর টিএমসি। আমি এই প্রতিবাদটা, এই জায়গাটা আমি আমার পরিবারে আমার দাদুকে এইরকম ভাবে দেখানোর জন্য যদি বলে আমি টিএমসি হতে পারি, উনি যে চোখে দেখেছেন তাহলে উনি কোন দল করেন আমায় এর ব্যাখ্যাটা বোঝান। অ্যাকচুয়াল কথাটা পাঠা অয়াকার ঠয়টায় হসন্ত আকার। তো চওড়া বুকের পাটা, চওড়া বুকের পাটা। কেউ আমার বাড়িতে কিছু পৌঁছে দিয়ে যায়নি, এরকম অনেক কথা শুনেছি। আমরা থালাতে ভাতই খাই, আমরা থালাতে ভাতই খাই, অন্য কিছু খাই না, চেটে কিছু খাই না। যে ওনার যে জায়গাগুলো বিকৃত করা হয়েছে, আমি এখানে কি কোনো অহিন্দু হয়ে গেলাম কিনা? উনি বলছেন কলকাতা মে কসাই থা। উনি কি কসাই ব্যাকগ্রাউন্ডের, যেখানে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নয় হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব করতেন, না এই রকম ধরনের কুরুচিকর মন্তব্য করতেন? অথচ ওনার পরিবারে আমরা থাকাকালীন আমরা সেই জিনিসটা জানতে পারছি না। সত্যি কথা বলতে আমরা খুব কনফিউজড। আমরা আমাদের আইডেন্টিটিটাকে নিয়ে ভূমিকা বা অন্যযোগ্য চরিত্র হচ্ছে গোপালচন্দ্র মুখার্জি ইন্ডিকেট করতে চাচ্ছি, সেইটা বুঝতে চাইছেন না মানুষে। নমস্কার, আমি সিঞ্জন, আর TV19 বাংলায় আপনাকে স্বাগত। বর্তমানে যে বিষয়টা বিতর্কের জায়গা নিচ্ছে বা চর্চায় আছে সেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইল, একটা সিনেমা। কিন্তু শুধু একটা সিনেমা নয়, এর সাথে জড়িত রয়েছে গোপাল মুখার্জির নাম, স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখার্জির নাম। একটা বিশাল বড় জায়গা তো কলকাতায় রয়েছেই, সারা বাংলা জুড়েই রয়েছে। সেখান থেকে একটা FIR, এরপর আরও বিতর্ক, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে এবং পরিবারকে ভুল বোঝাবুঝি হচ্ছে, এই দিকটা উঠে আসছে। সেই সমস্তটা খোলাখুলি আপনাদের জানানোর চেষ্টা করব এবং যিনি জানাবেন তিনি হচ্ছেন গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখার্জি। ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, প্রথমে আমি এটাতেই আসি যে আপনি একটা FIR করেছিলেন, এই একটা বিষয় তো আছেই, কিন্তু যেটা দেখা যাচ্ছে বা আপনারাও বলছেন যে আপনাদের পরিবারকে মানুষ ভুল বুঝছে, মানে এই রকম কেন আপনাদের মনে হচ্ছে? সেটা আমরাও খুব শকড এই ব্যাপারটা, যে বাংলার মানুষ আমাদের ইন্ডিকেশনটা কোন জায়গায়, আমাদের লড়াইটা কোন জায়গায়, আমরা কেন এই জায়গাটা ইন্ডিকেট করতে চাচ্ছি সেইটা বুঝতে চাইছেন না মানুষে। আমাদের ইন্ডিকেশন হচ্ছে যে একটা সিনেমা তৈরি হচ্ছে, যে সিনেমাটা তৈরি হয়েছে বেঙ্গল ফাইল নামে, এবং সেই সিনেমাতে মুখ্য এবং অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা বা অন্যযোগ্য চরিত্র হচ্ছে গোপালচন্দ্র মুখার্জি। তো এই পর্যন্ত আমি বলছি, তারপরে আসছি। তো এইখানে গোপাল মুখার্জি পশ্চিমবাংলা কলকাতা শহরেরই মানুষ, মলঙ্গালাইন অঞ্চলে উনি থাকেন বা ছিলেন। 2005 সাল পর্যন্ত আমার আপনার সকলের সঙ্গেই ছিলেন। উনি আমাদেরকে ছেড়ে গেছেন 2005-এ। 2005 সালের পর ওই মানুষটার পরিবারের কি কোনো রকম চিহ্ন নেই? ওনার বাড়িটা কি সংগ্রহশালা হয়ে গেছে, না গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়ে ওখানে একটা কোনো মিউজিয়াম তৈরি করেছেন? আমরা আমাদের পরিবারের বর্তমানে ওনার নাতি নাতনিরা যারা জীবিত রয়েছেন এখনো পর্যন্ত, আমরা সত্যি কথা বলতে আমরা খুব কনফিউজড আমরা আমাদের আইডেন্টিটিটাকে নিয়ে, যে আমরা কি সত্যি সেই পরিবারের মানুষ, যেখানে এত বড় একটা অপমান উনি আমাদের করলেন, যে আমাদের এই অঞ্চলে অন্তত আছে, ঠিক আছে আমরা নয় মারা গেলাম ধরুন, আর কেউ নেই, নিশ্চিহ্ন হয়ে গেছি, আমাদের এই অঞ্চলে আশেপাশের দু একটা দোকানেও তো এসে খোঁজ করতে পারতেন, বা এই অঞ্চলে একটা একটা পুরনো কোনো বাসিন্দার কাছে খোঁজ করতে পারতেন। তো উনি গোপাল মুখার্জি সম্বন্ধে বই করছেন, অথচ ওনার পরিবারে আমরা থাকাকালীন আমরা সেই জিনিসটা জানতে পারছি না। আমাদেরকে নোহার করে দেওয়া হলো, আমাদের কোনো পরিচয় নেই, আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের কোনো আইডেন্টিটি নেই। না, যেসব মানুষেরা যে সমস্ত বাংলার মানুষেরা, আমাদের রাজ্যের যে সমস্ত মানুষেরা আমাকে এবং আমার পরিবারকে নানান রকম কথা বলেছেন, তাদের কাছে আমি একটুখানি প্রশ্ন করতে চাই। আমাদের যে এই প্রতিবাদ বলুন বা আমাদের এই যে খারাপ লাগা, আপনাদের জায়গা থেকে একবার আমাদের জায়গায় এসে একবার চিন্তা করে দেখেছেন কোনো দিন? আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার পরিবারের যদি কোনো মানুষকে নিয়ে এইরকম ধরনের কোনো ঘটনা ঘটতো, তাহলে আপনারা কি
করতেন? হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব করতেন, না এই রকম ধরনের কুরুচিকর মন্তব্য করতেন? নানান রকম রাজনৈতিক অরাজনৈতিক মন্তব্য, যেখানে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আমরা আমাদের পরিবার থেকে, ওনার বর্তমান প্রজন্ম, ওনার ডাইরেক্ট ডিসেন্ডেন্ট যারা, তারা তাদের সঙ্গে এইরকমভাবে মিস্টার অগ্নিহোত্রী একজন বড় মাপের চিত্র পরিচালক, উনি এই রকম ধরনের একখানা কাজ করেছেন, এই রকম ধরনের একখানা যে আমি জানি না আমি ভুল কি ঠিক, আমি হয়তো ভুল হতেই পারি, যার জন্য আপনারা বাংলার মানুষেরা আমাদেরকে নানান রকম কুরুচিকর মন্তব্য করছেন। একবার নিজেরা চিন্তা করে দেখুন তো, আমাদের জায়গা থেকে আমরা কি ভুল করেছি? কি মনে হয় আপনাদের? যে মানুষটা একটা স্বাধীনতা সংগ্রামী ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, যেই মলঙ্গালেনে ওনার বাস, সেই মলঙ্গালেন থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লব হয়ে উঠেছে, এই ঐতিহাসিক জায়গা। সেই ব্যাকগ্রাউন্ড থেকে গোপাল মুখার্জি এসছে, সেই গোপাল মুখার্জিকে উনি পাঁঠা সম্বোধন করছেন। উনি বলছেন কলকাতা মে এক কসাই থা। উনি কি কসাই ব্যাকগ্রাউন্ডের? হ্যাঁ, মানছি ওনার দ্বারা প্রতিষ্ঠিত বাঙালি হিন্দুর ঝটকা পাঁঠার মাংসের দোকান, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তা বলে ওনাকে এই বলে কি সম্বোধন করতে হবে? এই সম্মানটাই কি উনি দিচ্ছেন? আপনারা এই জায়গাটা একটুখানি দয়া করে বিচার করে দেখুন তো, আমরা কোন অংশে কোন জায়গায় আমরা ভুল করেছি। কুরুচিকর নানান রকম মন্তব্য দেখতে পাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে আপনাদের এই তিরস্কারটাকে, আমরা সেগুলো মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমরা আমাদের মতন কাজটা আমাদের পরিবার থেকে আমরা এগিয়ে যাব আমাদের ক্ষমতা অনুযায়ী। আমাদের আগে পরে ডাইনে বাঁয়ে কে আছে জানি না, কিন্তু আমরা যে জায়গাটা ঠিক করছি সেইটা নিয়ে আমরা এগিয়ে যাব। মানে যেমনটা উনি বললেন, যারা কুরুচিকর মন্তব্য করছেন বা যা বলতে চাইছেন তাদের বক্তব্য কি তারা জানান আমাদের কমেন্ট সেকশনে। কিন্তু এই বিষয়টা কি হচ্ছে যে গোপাল মুখার্জির স্বাধীনতা সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস সেটাকে সরিয়ে অন্যদিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে? দেখুন, 1946-এর যে ইতিহাস, অনেক বড় বড় লেখক, অনেক বড় বড় পত্রিকা, সেই ইতিহাস শান্তনু মুখার্জির বাংলার মানুষ বলুন বা আপনাদের সব কাউকে নতুন করে আর বোঝানোর কিছু নেই। 1946 সালে কি ঘটনাটা ঘটেছিল প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক সকলেই জানে। আমার নতুন করে এই জায়গাটাকে আর বোঝানোর বা বলার কিছু নেই। মুসলিম লীগ দ্বারা পরিচালিত এই দাঙ্গা, যেই দাঙ্গা মুসলিম লীগের যে নরকীয় হত্যালীলা, হিন্দু হত্যালীলা হয়েছিল পশ্চিমবাংলার বুকে, কলকাতা শহরে, সারা রাজ্য জুড়ে, সেই নরকীয় হত্যালীলা উনি অস্ত্র হাতে ছেলেদেরকে, বিভিন্ন প্রভিন্সের ছেলেদেরকে উনি সংগঠিত করে লড়াই করেছিলেন। এবং 2 থেকে 3 দিন এই ঘটনা ঘটার পর, নরকীয় হত্যালীলা চলার পর, ওনারা যখন পাল্টা রিয়াকশন স্টার্ট করে, তারপরে আস্তে আস্তে এই জিনিসটা একটা স্বাভাবিক জায়গায় আসে। তখন হাত পা জুড়ে মুসলিম লীগের নেতাদের হাত পা জুড়ে এই জিনিসটাকে থামানোর জন্য অনুরোধ করতে আসতে হয়। তো এই ইতিহাসটা সকলেরই জানা। উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে মুসলিম লীগ দাঙ্গাকারীদের, যে দাঙ্গা পূর্ব পরিকল্পিত পরিচালিত হয়েছিল 16ই আগস্ট 1946-এ, মুসলিম লীগের যে সমস্ত গুন্ডারা, যে সমস্ত দাঙ্গাবাজেরা বিভিন্ন জায়গায় হত্যালীলা, ধ্বংস, আগুন, অগ্নিসংযোগ ইত্যাদি এই সমস্ত নানান ধরনের পৈশাচিক কাজ করেছিলেন, সেই কাজের বিরুদ্ধে উনি অস্ত্র হাতে রুখে দাঁড়িয়েছিলেন। আমি জানি না বা আমার জানা নেই আমি এই ধরনের কথা বলে আমি এখানে কি কোনো অহিন্দু হয়ে গেলাম কি না, আমি বুঝতে পারছি না। এখানে তো আমি যে জায়গাটায় যে কথাটা বলছি, কোন জায়গাটায় মনে হয়েছে যে এখানে আমার প্রতিবাদটার মধ্যে কোনো রকম কোনো অন্তর্নিহিত কোনো ব্যাপার লুকিয়ে রয়েছে, আমি বুঝতে পারিনি, বা আমার পরিবার থেকেও এই জিনিসটা কেউ বুঝতে পারছে না। আমরা সিম্পল একদম খুব সহজভাবে সরলভাবে বোঝাতে চেয়েছি এই জিনিসটা, যে ওনার যে জায়গাগুলো বিকৃত করা হয়েছে, সেই জায়গাগুলোকে বিকৃত করা হয়েছে, সেই জায়গাগুলোর বিরুদ্ধে আমার প্রতিবাদ। আমাদের কিন্তু সিনেমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। সিনেমা হোক গোপাল মুখার্জিকে নিয়ে, বাংলার সঠিক তথ্য দিয়ে হোক, একাধিক ভাষায় হোক,
পশ্চিমবাংলা ভারতবর্ষে যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে মূর্তি বসাক। অ্যাটলিস্ট এতগুলো বছর পরে মানুষ সম্মান দেওয়ার একটা প্রয়োজন বোধ করেছে, সেই মানুষটাকে অ্যাটলিস্ট মনে করেছে যে হ্যাঁ এই মানুষটা একটা সম্মান পাওয়ার যোগ্য, এনাকে নিয়ে একটুখানি হোক। তবে হ্যাঁ, মিস্টার অগ্নিহোত্রী নিশ্চয়ই সিনেমাটা করার আগে রিসার্চ করেছেন। ওনার টিম কে বা কারা আমি জানি না, তবে ওনাদের কাছে কতখানি তথ্য কিভাবে কে দিয়েছে বা কারা দিয়েছে কিভাবে জোগাড় করেছেন আমি জানি না, কিন্তু ওনারা যে মলঙ্গলের কোনো চিহ্ন পাননি, এটা আমাদের কাছে একটা বিরাট অবাক লাগছে। এটা আমাদের কাছে বিরাট অবাক লাগছে। আমরা এই কথা কখনোই বলিনি যে মিস্টার অগ্নিহোত্রীকে যে আমি শান্তনু মুখার্জি ওনার নাতি গোপাল মুখার্জির চরিত্রটা ওনার সিনেমায় অভিনয় করব, আমার সেই ইচ্ছে নেই। যারা মন্তব্য করছেন তাদের মতোই আমি সাধারণই মানুষ, আমার পাটা মাটিতে রয়েছে, আমি হেঁটেই চলাফেরা করি। যেমনটা উনি বলছিলেন সেই সময়কার ঘটনা, গ্রেটার ক্যালকাটা কিলিং, মানে সেই সময় গোপাল মুখার্জির অবদান মানে অসম্ভব একটা ইতিহাস তো জড়িত হয়ে আছেই। কিন্তু আচ্ছা, আপনার কি এটা মনে হচ্ছে না যে মানে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের বলিউডে মানে বিকৃত করা সহজ হয়ে যাচ্ছে? কখনো ক্রাইম লিস্টের বোর্ডে দেখা যাচ্ছে, কখনো নাম পাল্টে দেওয়া হচ্ছে, বা আপনার মতে গোপাল মুখার্জিকে বিকৃত করা হচ্ছে। এই ঘটনাগুলো বাঙালি স্বাধীনতা সংগ্রামী দিয়ে ঘটে যাচ্ছে, মানে এটা মানে কেন হচ্ছে? দেখুন, এটা ৭৯তম স্বাধীনতা দিবস। আমার খেয়াল আছে, আমার মনে আছে বিশেষ করে এই দিন, এই সময়টা, যে সময় স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছিল। তো রবীন্দ্র সদন, নন্দন চত্বর, এই সমস্ত জায়গায় অসংখ্য টিনেজার, কলেজে পড়া এই রকম বয়সী, মানে ওদের ছেলে মেয়েদের ওখানে একটা বিরাট জায়গাটা, ওখানে একটা আড্ডার জায়গা বলতে পারেন। তো এক মিডিয়া পার্সন, এই যেরকম আপনারা এসছেন ক্যামেরা নিয়ে আর বুম নিয়ে, ওই অঞ্চলে কিছু ওই স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদেরকে কিছু প্রশ্ন করেছিলেন, আমার খুব ভালোভাবে মনে আছে। আমি দু একটা উদাহরণ দিচ্ছি তার মধ্যে। যেমন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বন্দে মাতরম কার লেখা। তো বেশ কিছু ছেলে মেয়ে মুখ চাওয়াচি করার পরে বলল A.R. রহমান। আচ্ছা, ভগৎ সিং কে? তো তার মধ্যে থেকে একজন বলল ববি দেওয়াল, আরেকজন বলছে না অজয় দেবগান। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের বলুন বা পশ্চিমবাংলায় বলুন যুব সমাজের আজকে এই অবস্থা। তারা ভগৎ সিংকে বলছে, এই বলছে। তো এই রকম যদি আমাদের আজকে যুব সমাজ যদি অবক্ষয়ের পথে এইভাবে চলে যায়, তাহলে সেই যুব সমাজের কাছে আমাদের কি এক্সপেকটেশান? আমরা স্বাধীনতা সংগ্রামীদের, কটা স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করি, তাদেরকে স্মরণ করে চলি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বা আমি মানে বলতে পারি যে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন বাঘাযতীন কি করেছিলেন, আপনি যদি কোনো ইয়ং ছেলেকে, মানে যারা এখনো স্কুলে পড়াশোনা করছে, তাদের জিজ্ঞাসা করেন ক্ষুদিরামের কি অবদান আছে ভাই স্বাধীনতা সংগ্রামে, প্রফুল্ল চাকি কি করেছিল, কানাইলাল দত্ত কি করেছিল, নরেন গোসাইকে, হয় আপনাকে ঘুরিয়ে একটা চড় মারবে, নয় আপনাকে বলবে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, চল চল পালা পালা তাড়াতাড়ি, এই হবে। যাদের জন্য আজকে আমাদের চর্চা তো দূরের কথা, আমরা এই নামগুলো অনেকেই আছি যারা জানি না। বাঘাযতীনের মূর্তি পাশে ফুচকাওয়ালা পাশে, সে তার প্লাস্টিক দিয়ে মূর্তিটাকে ঢেকে রেখে দিয়েছে, সেই ফুচকাওয়ালাটা জানে না যে ওইটা কার মূর্তি। আমরা মালা দিতে গিয়ে ওনার জন্মদিনে দেখি যে ফুচকাওয়ালাটা এরকম, আর বাবু মালা দিজিয়েগা বলে ও সঙ্গে সঙ্গে প্লাস্টিক ছড়াচ্ছে। আমি যে ও আচ্ছা নেই ভাই, তোরা हटालो, हम लोग का मन हुआ आज माला देगा, यहाँ एक मूर्ति लगा हुआ था। আমি আমার একটা ঘটনা বলতে, এইরকম কিন্তু কলকাতায় চারিদিকে ছড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামী তো বটেই, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির আশেপাশে আমি একবার গেছিলাম, আমি তখন জানতাম না কোন দিকে বাড়িটা, মানে কাউকে জিজ্ঞেস করতে বলছে কন হে রবীন্দ্রনাথজি, এইরকম ঘটনাও দেখা যাচ্ছে কলকাতার দিকে। তবে এই যে বিষয়টা যে বিকৃত করা হচ্ছে, এই বিষয়ে তথ্য আপনারা জানতে পারলেন কোথায়? ট্রেলার দেখেই নাকি আরো কোনো ইনফরমেশন? প্রথম কথা হচ্ছে
ওই আপনাকে একটু আগেই বললাম, আমাদের পারিবারিক বলুন বা ওনার কাছে আমাদের অস্তিত্বটা বিপন্ন। উনি আমাদের নোহায়ার করে দিয়েছেন। এরা কারা আমরা জানি না, আমাদেরকে সত্যি ওভারলুক করে বেরিয়ে গেছেন। তো এখন জানার মাধ্যম, বোঝার মাধ্যম, দেখার মাধ্যম বলতে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পোস্ট দেখতে পাই, বিভিন্ন পোস্টে আমরা পেয়েছি, বিভিন্ন রিলে আমরা পেয়েছি। উনি উনি আমাদের এই যিনি গোপাল মুখার্জির চরিত্রটা অভিনয় করেছেন, সৌরভ দাস, আমাদের বাংলারই একজন অভিনেতা। ওনার নামের পাশে দেখি লেখা পাঁঠা। আমি বললাম আচ্ছা, এই সৌরভ দা, এই ভদ্রলোক পাঁঠা? ঠিক আমার একটু ডাউট। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই রকম সমস্ত ছবি। তারপরে ওনার ওনার বেশ কিছু ইন্টারভিউ, বেশ কিছু রিলেশন হয়েছে। কলকাতা শহর में एक कसाई था। আরে ভাই, গোপাল মুখার্জি তুমি বলছো পাঁঠা, তুমি বলছো এক কসাই থা। এই জায়গাগুলো যে মানুষগুলো কুরুচিকর মন্তব্য করছেন বা যারা নানানভাবে রাজনৈতিক অরাজনৈতিক কথাবার্তা বলছেন, তারা কি মনে করছেন এই কথাগুলো একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের বা যাকে আপনারা আইডল মনে করছেন, যাকে আপনারা আইডল মানে আইকন মনে করছেন, তাদের কাছে, আপনাদের কাছে কি এই জিনিসগুলো কি গ্রহণযোগ্য? আপনারা মনে করছেন কি ওনার প্রতি এটা কি খুব সম্মান জানানো হচ্ছে? আমার এই প্রশ্নটা থাকলো। আমার এখানে ব্যক্তিগত স্বার্থ কিছু নেই, কেউ আমার বাড়িতে কিছু পৌঁছে দিয়ে যায়নি, এরকম অনেক কথা শুনেছি। আমরা থালাতে ভাতই খাই, অন্য কিছু খাই না, চেটে কিছু খাই না। একদমই যেমনটা আপনি বললেন। তবে এই বিষয়টা একটু যদি কথা বলি, এই যে গোপাল পাঠা, এই নামটা বেশ পরিচিত। তবে মানে আমি যতদূর জানি, আমি ভুলও হতে পারি, যে বুকের পাটা বা এইখান থেকে গোপাল পাঠা নামটা একটা এরকম কিছু এসেছিল। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন দর্শকদের কাছে। না, বুকের বড় পাটা ছিল, সাহস ছিল প্রচন্ড, সেখান থেকে পাট্টা আসে, তারপরে এইভাবে নাম বদল হয়। এইটা যদি একটু দর্শকদের পরিষ্কার করেন। দেখুন, ভারতবর্ষের যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, যেমন আমাদের এই অঞ্চল থেকে আত্মোন্নতি সমিতি পরিচালিত হতো, অনুশীলন সমিতি, যুগান্তর, এই রকম সমস্ত দলগুলো অগ্রণী ভূমিকা নিয়েছিল। এরকম আরও অনেক দল আছে। তো এর সাথে সাথে বিভিন্ন অঞ্চলে ক্লাব, আখড়া তৈরি হয়েছিল। যেমন এখনও কিছু কিছু আছে, তবে অস্তিত্ব বিপন্ন। যেমন পুলিন বিহারী দাসের আখড়া, বিষ্ণু ঘোষের আখড়া, মনোহর রাইচের আখড়া। তারপর এই যেহেতু আত্মোন্নতি সমিতি এই অঞ্চল থেকে পরিচালিত হতো, এইখানেও একটি কুস্তির আখড়া ছিল। সেই আখড়ায় নিয়মিত বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ, পুলিন বিহারী দাস, নানান বিপ্লবীদের আসা যাওয়া, সমস্ত রকমের নানান রকম ওনাদের গোপন মিটিং, কার্যকলাপ সমস্ত কিছু চলতো এই অঞ্চলে। তো সেই অঞ্চলে এই আখড়া থাকার সুবাদে নিয়ম করে আমাদের এই অঞ্চলের ছেলেরা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা ব্যায়াম করতো, কুস্তি করতো, লাঠি চালাতো, সমস্ত কিছু। তাদের ভিউটা হচ্ছে যে আগে তুমি নিজেকে বলিষ্ঠ তৈরি করো, তারপরে ব্রিটিশের বিরুদ্ধে, দেশ বহিঃশত্রুর বিরুদ্ধে তুমি লড়াই করবে। আগে নিজে যদি সেই রকমভাবে সবল না হও, তুমি সেই সাহসিকতার জায়গাটায় যদি না নিজেকে নিয়ে যেতে পারো, তুমি তাহলে কি করে লড়াই করবে অন্যর সাথে? তো এইটাই ছিল সেই সময়কার মোটিভেশন, আমার যতদূর ধারণা বা আমি মনে করি। তো সেই রকম জায়গাতে দাদু অত্যন্ত ভালো কুস্তি করতে পারতেন, ভালো কুস্তিগীর ছিলেন, দু হাতে লাঠি ঘোলাতে পারছেন, তরোয়াল খেলা, ছুরি চালানো তো ছেড়ে দিন, ওটাও অত্যন্ত পটু ছিলেন। তো সেই সমস্ত আখড়াতে লালবাজারে আগেকার দিনে যারা স্পেশাল পুলিশ চাকরি করতো, স্পেশাল বলতো, আমাদের চালু ভাষায় আমরা খোঁচড় বলতাম, অনেকেই বলে বা বলতো আর কি। সেই ইউপি বিহারের সমস্ত লোক, স্বর্ণামার্কা চেহারা, ধুতি পাঞ্জাবি পরে ওনারা বেশিরভাগ ডিউটি করতেন। ওই খোঁচড় আসছে পালা বলে এইরকম। তো তারাও নিয়মিত এই সমস্ত আখড়াগুলোতে কুস্তি করতে আসতো। একটা বাঙালি ছেলে, বাঙালিরা এখানে কুস্তি করছে, করছে, তো ওদের কাছে একটা সাহসিকতার একটা ছেলেটার বুকের পাটা আছে, সাহস, অত্যন্ত সাহস, সাধারণ কথায় মানুষ বলে। সেই হিসেবে হিন্দিতে ওইটাকে পাঠা বলে না, যে এটা পাঠা হ্যাঁ, বুকের পাঠা আছে, পাঠা হ্যাঁ। কাবাডি খেলায় পাঠা কথাটা ইউজ হয়, ভেজ আপনা পাঠা।
তো এই যে পাঠা ব্যাপারটা, এই পাঠা আর ওনার প্রতিষ্ঠিত বাঙালি হিন্দুর পাঁঠার মাংসের দোকান, এই পাঁঠার মাংসের দোকান আর এই পাঠা, এই দুটোকে বিকৃত করে যারা নিন্দুক, যারা এখনো নিন্দা করে আসছে, তারা তখনও ওনার নামের পাশে একটা পাঁঠা জুড়ে দিয়েছিল। অ্যাকচুয়াল কথাটা পাঠা, অয়াকার ঠয়টায় হসন্ত আকার। তো সেই চওড়া বুকের পাটা, চওড়া বুকের পাটা, পাটা অত্যন্ত ব্রেভ, সাহসী মানুষ। তো এই জায়গাটাকে অপভ্রংশ করে মানুষ, নিন্দুকেরা এটাকে পাঁঠা জুড়ে প্রচার করেছে। একদম বিষয়টা যেটা হচ্ছে যে আরো অনেক তথ্য যেটা সিনেমা রিলিজ করলে আরো বেশিভাবে জানা যাবে। তো এইগুলোর জন্য আপনাদের কাছে কোনো অনুমতি তো নেওয়া হয়নি, বা দেখানোর জন্য যে কি দেখানো হচ্ছে সেই বিষয়ে তো আপনারা ডেফিনেটলি জানেন। এই বিষয়ে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা কখনোই হয়নি? বলছি তো, আমাদের অস্তিত্বটাই বিপন্ন করে দিয়েছেন উনি। আমরা যে ওনার যে পরিবারের লোক, আমরা যে ওনার বর্তমান প্রজন্ম যারা আছি, সেটাই বিপন্ন করে দিয়েছে উনি। গত পরশু উনি লাস্ট প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে উনি আমাকে ডাইরেক্টলি হিট করে বলেছেন, হি ওয়ার্ক ফ্রম টিএমসি, হি ওয়ার্ক ফর টিএমসি। আমি এই প্রতিবাদটা, এই জায়গাটা আমি আমার পরিবারে, আমার দাদুকে এইরকমভাবে দেখানোর জন্য যদি বলে আমি টিএমসি হতে পারি, উনি যে চোখে দেখেছেন, তাহলে উনি কোন দল করেন আমায় এর ব্যাখ্যাটা বোঝান। উনি কোন রাজনৈতিক চোখ দিয়ে দেখে আমাকে বললেন যে আমি টিএমসি? এর ব্যাখ্যা আছে ওনার কাছে? উনি তো আমায় বলে দিলেন যে আমি প্রতিবাদ করেছি, বলেছি হ্যাঁ ই ওয়ার্ক ফ্রম টিএমসি। উনি কোন রাজনৈতিক চোখ দিয়ে দেখলেন? একদম আমি এই প্রশ্নটা আপনাদের করতে যাচ্ছিলাম যে আপনি একটা এফআইআর করেছেন, সেইটার কি পরবর্তী আপডেট সেটা জানা যাচ্ছে না, কিন্তু বিবেক অগ্নিত্রী বলেছেন যে আপনি তৃণমূলের ঘনিষ্ঠ, মানে যেটা আপনি বললেন, তাই আপনি এরকম এফআইআর করেছেন। মানে আপনি আপনার পূর্বপুরুষকে নিয়ে কথা বললে এরকম শুনতে হচ্ছে, এই বিষয়টা আপনার কাছে কিরকম? এইটাই বাকি ছিল, এইটাই শোনা বাকি ছিল। তাহলে আমাদের যদি উনি আমাদেরকে এই প্রতিবাদটা বা এই জায়গায় আমাদের খারাপ লাগাটা, যে কুরুচিকর মন্তব্য, নানান রকম কথাবার্তা বলেছেন, তারা একবার তো ভেবে দেখুন তো, যে জায়গাগুলো আমি আইডেন্টিফাইড করে আপনাদেরকে বলছি যে এই জায়গাগুলো উনি ভুল করেছেন, বা এই জায়গাগুলো আপনারা থাকলে, আপনাদের পরিবারের যদি কোনো মানুষকে নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আপনারা কি করতেন? তবে একটু সিনেমার দিকে আসি। যিনি অভিনয়টি করেছেন সৌরভ দাস, তিনি বলছেন যে হিটলারের চরিত্র করলে আমি তো নাৎসি সমর্থক হয়ে যাব না, বা শাশ্বত বাবু তিনিও বলছেন যে চরিত্রের, মানে সিনেমা সবটা বলা হয় না, শুধু চরিত্রটুকু বলা হয়। কিন্তু দায় কি থেকে যায় না? কি মনে হয় আপনার, যখন বাঙালি হয়ে একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামীকে নিয়েও আপনি সেই অভিনয়টা করছেন, তার বিরুদ্ধে সঠিক তথ্য কি ভুল তথ্য বিকৃত করা হচ্ছে কিনা, সেই দায় কি থেকে যায় না? দেখুন, সৌরভ দাস বলুন বা শাশ্বত চট্টোপাধ্যায় বলুন, ওনারা বাই প্রফেশন একজন অভিনেতা, ওনারা প্রফেশনাল অভিনেতা। তে আজকে বিবেক অগ্নিহোত্রী সিনেমা বানিয়েছে, কালকে যদি আমাদের বাংলার কোনো পরিচালক সিনেমা বানায়, তা ওনারা কি সেই জায়গায় কাজ করবে না? ওনারা যদি যথাযথ পারিশ্রমিক পান, ওনাদের তো এইটা প্রফেশন। তো এই জায়গায় আমি জানি না ওনাদের জায়গা থেকে কোনো ভুল ত্রুটি, এই আমি বিশ্লেষণটা বা এই ক্লারিফিকেশনটা আমি করতে পারি না। কিন্তু অ্যাজ এ প্রফেশনের দিক থেকে যদি আপনারা দেখেন, ওনারা পারিশ্রমিকের বিনিময়ে ওনারা তো এমনি অভিনয় করেননি, ওনার প্রফেশনালভাবে ওনারা অভিনয় করেছেন। তারপর গতকালকেরই না পরশু দিনের প্রতিদিনের ফ্রন্ট পেজে আমার একটি আর্টিকেলের পাশেই দেখলাম শাশ্বত বাবুর ছবি দিয়ে লেখা, ওনাকে নাকি ভুল বুঝিয়ে অভিনয় করানো হয়েছে। দিল্লি ফাইলস নাম ছিল, পরে সেটা বেঙ্গল ফাইলস হয়েছে, এরকমটা বলছেন। হ্যাঁ, সেটা কানাঘুষো ওয়ান্স আপন এ টাইম আমরাও শুনেছিলাম যে মিস্টার অগ্নিহোত্রী নাকি একটা দিল্লি ফাইলস বলে সিনেমা করছেন, তাতে নাকি একটা ছোট্ট অংশ থাকবে যেটা বেঙ্গলকে নিয়ে। এইরকম একটা আমরাও সে কানাঘুষো চায়ের দোকানে বসলে যেরকম শোনা যায়, ওই রকম শুনেছিলাম। তো সেইটা পরবর্তীকালে এখন ওই রকম ওই চায়ের দোকানে বসে শোনার মতন অবস্থা। আমরা তো সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেছি পরিবারের লোক, তো ওই জায়গাটা কনভার্ট হয়ে গেছে এখন বেঙ্গল ফাইলসে। আচ্ছা, এই যে আপনি এফআইআর করলেন, বা এর পরবর্তী আপডেট কি? মানে কোনো যোগাযোগ করা হয়েছে বা কিছু বলা হয়েছে, বা কোনো রিপ্লাই মেল এরকম কিছু?
আমরা এফআইআর করেছি আমাদের লোকাল পিএসে, এবং ওনাকে একটা আমাদের লয়ারের মাধ্যমে ওনাকে নোটিশও পাঠানো হয়, লিগাল নোটিশ। 10 দিন আমরা সময় দিয়েছিলাম, সেই 10 দিন অনেক দিন পেরিয়ে গেছে। টেলার বলুন, বলুন, সমস্ত কিছু বেরোয় অনেক পূর্বে। তো উনি যখন আমাদেরকে নো হায়ারই করে দিয়েছেন, তো উনি সেই প্রয়োজনটুকু বোধ করেননি যে ওই নোটিশের বা ওই এফআইআরের একখানা উত্তর দেওয়ার, যেটা এসছে এর একটা উত্তর দেওয়ার প্রয়োজন আছে। উনি সেই প্রয়োজন বোধটুকু করেননি। অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানা গেল। যেমনটা উনি বললেন যে সত্যিই কথা যে গোপাল মুখার্জির যে ইতিহাস সেটাকে বিকৃত করার জন্য যে অভিযোগ তুলছেন শান্তনুবাবু, সেটা নিয়ে যে কোনো উত্তর রিপ্লাই সেটা কিন্তু এখনও কোনোভাবে আসেনি। আমরা দেখব যে এর পরে কি কোনো রিপ্লাই বা কোনো উত্তর আসে কিনা। কিন্তু বাঙালি স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখার্জিকে বাঙালি ভুলে যেতে পারে না, এটা কিন্তু একদমই সত্যি কথা। এবং সবাইকে এই বিষয়টা দেখা উচিত যে আদতে কোনটা সত্যি। আপনাদের ওপরেই ছেড়ে দিলাম, আপনারা জানান কমেন্ট সেকশনে যে আসল বিষয়টি কী। ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে সঙ্গে থাকুন। ক্যামেরায় বৈশালীর সাথে আমি সিঞ্জন, TV19 বাংলা।